থেকে এসছেন বা উত্তরবঙ্গ থেকে এসছেন এরকম যদি কেউ থাকেন, তিনি যদি একটু বলেন আমাদের, আমরা তাহলে যদি ওটা দিয়ে শুরু করি যে আপনাদের গ্রামে কী কী ধরনের উৎসব অনুষ্ঠান এখনও রয়েছে যেগুলোতে মানে খাওয়া দাওয়ার একটা বড় ভূমিকা আছে। সব অনুষ্ঠানে খাওয়া দাওয়ার ভূমিকা আছে। আমার ছোটোবেলায় যেমন আমি নিজে খুব একটা ভগবান টগবানে বিশ্বাস করি না, কিন্তু বাড়ি থেকে উপোস করলে, মানে আমার দিদা উপোস করতেন ছোটোবেলায়, আমার খুব উৎসাহ থাকতো, কারণ উপোসের সময় খুব ভালো ভালো রান্না হতো। তো এখনও আমি ভগবানের বিশ্বাস না করা সত্ত্বেও আমার পুজো পার্বণে যেতে কোনো অসুবিধা নেই। পুজো পার্বণ, ঈদ, বড়দিন কোথাতেও অসুবিধা নেই। তার একটা বড় কারণ হচ্ছে খাওয়া দাওয়া হয় ভালো করে। হ্যাঁ, তো সুতরাং একটু খাওয়া দাওয়া নিয়ে শুরু করি। কেউ কি সুন্দরবন থেকে কোনো গ্রাম থেকে কেউ এসেছেন একটু বলবেন আমাদের? সবাই বেরিয়ে গেছে। আচ্ছা, কারোর যদি ছোটোবেলার স্মৃতি কিছু মনে থাকে যে আপনাদের বাড়িতে কী কী ধরনের উৎসব অনুষ্ঠান পালন করা হতো, সেখানে কী কী ধরনের রান্না হতো, কী কী খাওয়া দাওয়া হতো, আসুন আসুন দিদি একটু আসুন এখানে, বা ওখান থেকেও বলতে পারবেন যেখানে আপনার সুবিধা। এখানে এলে আপনাকে সবাই দেখতে পায়। আসুন, আপনি বললে দেখবেন সবাই একটু একটু করে বলবে। এই যাদেরই চুল দাড়ি পেকে গেছে তাদের সব মনে পড়ে যাবে যে ছোটোবেলায় তারা কী খেত। এখানে আসুন, এখানে চলে আসুন। কী কী অনুষ্ঠান আপনাদের ওখানে এখনও আছে আর সেখানে কী কী ধরনের খাওয়া দাওয়া হয় সেগুলো একটু বলুন আমাদের। নমস্কার, আমার নাম পুরবীগিরি, বাড়ি পশ্চিম সুরেন্দ্রনগর। আমাদের ওখানে খাওয়া দাওয়া আছে বা কোনো অনুষ্ঠান, ধরুন কালী পুজো, মনসা পুজো, এরকম কালী পুজো হলে পাঁঠার বলি হয়, ওই মাংসটাও খাওয়া হয় সকালে রান্না করে। বা মনসা পুজোতে মনসা মায়ের ভোগও হয়, যেটা পায়েস রান্না হয়, বিভিন্ন চিড়া প্রসাদ হয়, বা দুপুরে খাওয়া দাওয়া হয়। তার মনসা ভাসানের পরের দিন মাছ, মাংস, দই, মিষ্টি এরকম হয়। আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, কপির তরকারি, যে সিজনে যেমন সবজি থাকে ওই রকম রান্না হয়। চাটনি হয়, পাঁপড়, এইসব সমস্ত রান্না হয়। যেমন ষষ্ঠী মায়ের পুজো হয় ছোটোবেলায়, অন্নপ্রাশনে ষষ্ঠী পুজো হয়, ওতে অনেক কিছু খাওয়া দাওয়াও আছে, ওটা খুব ভালো লাগে। ষষ্ঠী পুজোতে ষষ্ঠীর যে পুজোটা হয় ওতে রান্না সেই নিরামিষ সব কিছুই হয়। সেই আলু ভাজা, সেই বেগুন ভাজা, কলা ভাজা, নিরাম আলুর ঝোল, ডাল, মুগের ডাল, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, সব কিছু। একটা পাতুরি বলছেন, পাতুরি, ও আচ্ছা, ওটা আবার কলা পাতায় ভরে উনুনে আমরা কড়াই করে ওটা দেওয়া হয়। হ্যাঁ, বলুন ওই যে আপনি বলছিলেন মনসা পুজোতে যে পায়েস রান্না করা হয়, ওটা কি কোনো বিশেষ ধরনের চাল না কি চাল? গোবিন্দভোগ চাল দেওয়া হয়। আচ্ছা, নাহলে এমনি আতপ, যে কোনো ধানের চাল, আতপ চাল দিয়ে ধান কুটে ওইটা দিয়ে পায়েস করা হয়। নাও যদি গোবিন্দভোগ চাল থাকে, দুধের ধানের চালেরও হয়। ওটা পায়েসে নারকেল দেওয়া হয়, চিনি দেওয়া হয়, দুধ দেওয়া হয়, এলাচ, বিভিন্ন রকম দেওয়া হয়। আর রান্না পুজো তো একটা বিশাল বড় অনুষ্ঠান, সেখানে কি ধরনের কি হয়? রান্না পুজোর চিংড়ি মাছটা মেন। চিংড়ি মাছ, বাহ! চিংড়ি মাছের কি প্রিপারেশন? শুনে নিচ্ছি আর কি, সব খেতে পাবো কিনা সেটা পরের কথা, শোনা তো যাক অন্তত, মানে বলতে পারে ঘ্রাণে নাং অর্ধ ভোজনাং, শুনলে অন্তত কি ভাবতে হবে সেটা অন্তত শুন। হ্যাঁ, আলু কুমড়োর তরকারি হয়। মানে চিংড়ি কি কুচো চিংড়ি? না, বড় চিংড়ি। আচ্ছা, চিংড়িটা মেন। আচ্ছা, চিংড়ি মাছের আলু কুমড়োর তরকারিতে দেওয়া হয়, আলু উচ্ছের তরকারিতেও চিংড়ি মাছ দেওয়া হয়, চিংড়ি মাছের মালাইকারিও হয়। সুন্দরবন মানে তো নানা রকমের চিংড়ি মাছ, তাই না? হ্যাঁ, বাগদা আছে, গোলদা চিংড়ি আছে, যেটা ছাটি বলি আমরা, আছে, কুচো চিংড়িও আছে। আর পুকুরে জন্মায় যে চিংড়িটা, ওটা আমরা পুকুরে চিংড়ি বলি, ছোট ছোট পুকুরে চিংড়ি।
বাহ, খুব ভালো। আর কিছু কথা মনে পড়লে বলবেন, আর কি কি ধরনের পুরোনো দিনে আপনি কি ছোটবেলা থেকে সুন্দরবনে? হ্যাঁ, আমাদের জন্ম তো সুন্দরবনে। ধরুন আপনার ছোটবেলায় আপনার মা বা আপনার দিদা কোনো ধরনের রান্না করতেন যেগুলো একদম হারিয়ে গেছে, সেরকম কি কিছু আছে আর হয় না এখন? আমাদের সত্যিকারে যেটা হারিয়ে যাওয়া ফসল, টক ঢেঁড়স এখন বাড়িতে বাড়িতে হয় না, খুব কম, রেয়ার 11 জনের বাড়িতে দেখতে পাই আচ্ছা টক ঢেঁড়সটা রান্না হয়। আচ্ছা। বা ওটা আমরুলি শাক বলে, শুশনি শাকের মতো ছোট ছোট ওটা আমরুল, টক টক। সেটা ওই টক টক যেটা 4টে পাতা হয়, শুশনি শাকের 3টে, ওটা 4টে পাতা। হ্যাঁ, থাকলে হ্যাঁ। তাদের লিফলেট ওইটাও রান্না করতো আমাদের মা ঠাকুমারা, আচ্ছা খেতাম, কিন্তু এখন নেই ওটা। আচ্ছা আছে, অনেক বাড়িতে আছে, কিন্তু রান্না করে খায় না। আচ্ছা। এর মধ্যে একটা নতুনত্ব বিষয় উঠে আসলো যে এই আমরুল পাতা, এগুলো আমরাও কিন্তু ছোটবেলায় দেখেছিলাম যে আমরুল পাতা দিয়ে টক, আমের টক দিয়ে করে। তাছাড়া ওই আপনি যে বললেন যে গোবিন্দভোগ চাল ছাড়াও বাঁশকাঠি চাল, আতপ চাল আর কি কুটলে, মানে ওই ঢেকিতে কুটুন পায়ে, হ্যাঁ, কুটে সেই দিয়ে এই জিনিসটা কিন্তু হারিয়ে গেছে। হ্যাঁ, কেননা এটা হারিয়ে গেছে, আমাদের শহরে আমরা ভাবতেই পারি না যে গোবিন্দভোগ চাল অথবা কামিনীভোগ চাল ছাড়া কোনো পায়েস হয় না। আমাদের ওখানে বাড়িতে বাড়িতে ওই দুধেশ্বর ধান হোক, যে কোনো ধানের চাল, এটাই তো, এটা কিন্তু পায়েস এটাই করাই। আপনার এই বিষয়টার থেকে একটা নতুনত্ব বিষয় যে আমরা যদি আতপ চাল সেই ধরনের হ্যাঁ। চাষ করা, জৈব পদ্ধতিতে চাষ করলে তো আগেকার দিনে তো সবই সেই হ্যাঁ। পদ্ধতিতেই চাষ হতো, সেই জায়গাটাই এখন উঠে আসলো আপনার হ্যাঁ। কথায়, যে অন্য চাল দিয়েও আমরা এটা করতে পারি হ্যাঁ। যদি সেই পিওরিটিটা থাকে চাষের থেকে। হ্যাঁ, আপনি গ্রামের মধ্যে সেটা পেয়েই যাচ্ছেন, তাই জন্য আপনারা ভাবতেই পারছেন না যে ওটা দিয়েও কোনো দিন ওটা দিয়ে পায়েস হবে না। আমরা কিন্তু শহরের মেয়েরা আমরা ভাবি যে ওটা ছাড়া কোনো দিন অন্য কোনো চালে পায়েস হবে না। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। পায়েস পাতা বলে কিছু চেন জানেন আপনি? না, জানি না। জানেন না। ওটাই তেজপাতাটা পায়েসে দেওয়া হয় জানি। হ্যাঁ, বাড়িতে পায়েস গাছ পাতা আছে, আছে। বাড়িতে গাছ আছে, কাঁচাটা দিলে ভালো সেন্ট হয় পায়েসে, এইটাই আমরা দিই। ধন্যবাদ। আবার কিছু মনে পড়লে কিন্তু বলবেন। আচ্ছা, আরেকটা কথা যেটা খুব জরুরি কথা উঠে এসছে, সেটা হচ্ছে যে আমরুল শাকের কথা হচ্ছিল। এইরকম কিন্তু অনেক শাক আছে যেটা কিন্তু হারিয়ে গেছে আস্তে আস্তে, মানে আমরুল একটা উদাহরণ, কিন্তু অনেক এরকম, মানে আজকে সকালে আলোচনায় আগাছা শব্দটা উঠে আসছিল। তা আমি নিজে ব্যক্তিগতভাবে আগাছা শব্দটা ব্যবহার করি না, কারণ আগাছা বলে কিছু হয় বলে আমি বিশ্বাস করি না। আগাছা বলে কিছু হয় না, আসলে সব গাছেরই আমাদের কাছে আগাছা, আমাদের কাজে লাগছে না, আমরা তাকে আগাছা বলি, কিন্তু তার কোনো না কোনো প্রয়োজনীয়তা আছেই। কিন্তু এইরকম কারুর কি মনে পড়ছে এরকম আমরুল যেরকম একটা শাকের কথা এলো, এরকম আর কোনো শাক যেটা আদারে বাদারে হতো, ড্রেনের ধারে হতো, যেগুলো আমরা খেতাম, সেরকম কিছু কি মনে পড়ছে? সোনালিদি কিছু মনে পড়েছে নিশ্চয়ই? আমাদের ফার্ম, টোনা ফার্মে আমরা ওই গ্রামের মানুষকে দেখেছি একটা শাক রান্না করতে, সেটাকে নামই দিয়েছে আদারে বাদারে শাক। পরে দেখেছি অনেকটা 14 শাক, আরও কিছু শাক মিলিয়ে, ওরা তো আর হিসেব করে 1 2 3 4 করে 14টা বলতে পারে না, কিন্তু 15টাও হতে পারে, 16টাও হতে পারে। কিন্তু যে শাকগুলো মানে আগেকার দিনে তো আলাদাভাবে আটি কিনতে পাওয়া ওরকম তো হতো না। আগেকার দিনে মানে গ্রামের মানুষরা তার বাড়ির আশেপাশে যে শাকগুলো অটোমেটিক্যালি, আপনি যেটাকে আগাছা অংশুমানবাবু বলছেন, সেই আগাছা শব্দটা ওদেরও অভিধানে ছিল না। তা আদারে বাদারে শাক, এই কথাটা আমাদের গ্রামে কিন্তু আমরা প্রতিনিয়ত এখন অবধি ওটাকে ওরা ধরে রেখেছে। ওরা ভাবে না যে আলাদা করে চাষ করে সেই চাষেরটা বিক্রি করবে, কিন্তু সেই চাষের শাকগুলো নিজের বাড়িতে বিক্রি না করলে খাবে, মানে না হলে, কিন্তু আদারে বাদারে শাকটা ওরা সব সময় খুঁজে খুঁজে বার করে সেইটা কিন্তু রান্না করে। আমি রিসেন্টলি ওই আমাদের যে পুরুলিয়াতে
পুরুলিয়াতে টুকা গ্রাম থেকে, গ্রামের মানুষদের কাছ থেকে জানতে পারলাম যে কাঁথা শাক বলে একটা শাক, ছোট ছোট ফুল হয়, মানে চাষের যে জমিগুলো আছে বা এমনি অন্যান্য পড়ে থাকা জমিতেও ওটা হয়, তো এমনি ওটা ন্যাচারালি হয়ে যায়। সেখান থেকে ওই কাঁথা শাকটাকে রাত্রেবেলাতে চাষ যারা করতেন, চাষি ভাইরা, তারা ওই চালের সঙ্গে, আতপ চাল হোক বা এমনি যে কোনো চালের সঙ্গে ওটাকে মিক্স করে একটা রুটি তৈরি করে। সকালবেলা সেটা ওরা খেয়ে মাঠে চলে যেতেন। তাতে নাকি ওদেরকে কখনোই মানে সারাদিনে জল খেতে হতো না। এটা রহস্যটা যদিও মানে সবটা ডিসকাশন করা হয়নি, কিন্তু নিশ্চয়ই সেরকম কিছু রহস্য আছে যে জলের যে পরিমাণ বা শরীরে যতটা জল লাগে সেই জলটা মনে হয় ওই কাঁথা শাক থেকে পাওয়া যায়, সেটা আমি জানতে পেরেছি। আর আমাদের গ্রাম থেকেই আরও যারা এসছেন ওদের মধ্যে ওকে আমি দিচ্ছি, ও যদি কিছুটা বলতে পারে। তুমি বলো, কেন বলো কিছু। আমার নাম গুণধর মাহাতো, আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছি, টুকা গ্রাম থেকে। আমাদের এখানে নানা রকম শাক পাওয়া যায়, যেমন এই যে ম্যাডাম বললো কাঁথা শাক, আবার আছে সালন্তি শাক আছে, ঘিমা শাক আছে, কুলাখাড়া শাক আছে। এগুলো আমরা চাষ না করেও পাওয়া যায়। আমাদের অনেক রকমের শাক যেগুলো আমরা চাষ না করেও পাওয়া যায়, ওগুলো আমাদের মাঠের থেকে নিয়ে এসে রান্না করে খাওয়া হয়। আর কারো কিছু মনে পড়লে বলবেন। একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, এই 14 শাকের যে বিষয়টা, সেটা খুব ইন্টারেস্টিং বিষয়। 14 শাক সাধারণত কেন, মানে যেটা তার মূল উৎপত্তি, সেটা হচ্ছে যে আমি চাষ করা কোনো শাক সংগ্রহ করব না। 14 শাক সবসময় হচ্ছে যেগুলো অচাষকৃত শাক, সেগুলো সংগ্রহ করা হয়, এবং সেই সংগ্রহটা করেন মূলত বাড়ির মহিলারা গিয়ে সংগ্রহ করে আনেন। এইটা আসলে এটা যদি একটু মানে পিছিয়ে গিয়ে অ্যানথ্রোপোলজিক্যাল কারণটা দেখেন, এর একটা বড় কারণ হচ্ছে যে এই যে সমস্ত আদারে বাদারে শাক যেগুলো হয়, সেইগুলো আসলে ওই অঞ্চলের যে ইকোসিস্টেম, সেইটার যে স্বাস্থ্য, মানে এই অঞ্চলের পরিবেশটা কতটা ভালো আছে কি কতটা দুর্বল হয়ে আছে, কোন কোন শাকগুলো হচ্ছে না কোন কোন শাকগুলো হচ্ছে, সেইগুলো আসলে এক ধরনের ইন্ডিকেটর। তো এই সময়টাতে ওই সংগ্রহটা করা হতো এবং ওই চেকটা করা হতো যে এইগুলো হচ্ছে কিনা, এগুলো আদৌ হচ্ছে কিনা। তো এইরকমভাবে কিন্তু আমাদের সংস্কৃতির সঙ্গে এই যে আমরা এখন ইন্ডিকেটর, একটা খুব গম্ভীর শব্দ, প্রজেক্ট প্রপোজাল লেখার সময় এখানে অনেকে এনজিওর লোকজন আছেন, তারা সব ইন্ডিকেটর বলেন করে, এইগুলো কিন্তু এক ধরনের ইন্ডিকেটর। যে আগাছাকে আমরা অনেক সময় বলি মাটির ভাষা, আগাছা দেখে আমরা বুঝতে পারি মাটিটার স্বাস্থ্য কীরকম আছে। এই 14 শাকের সঙ্গে কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জড়িয়ে আছে। ফলে সংস্কৃতি কিন্তু খুব একটা ফেলে দেওয়ার জিনিস নয়, এর মধ্যে একটা ভীষণ বিজ্ঞান জড়িয়ে আছে, এবং সেই বিজ্ঞানটার সঙ্গে পরিবেশ বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত। আপনি কিছু একটা বলছিলেন। হ্যাঁ, নমস্কার। আমি একটা শিয়াপুনি শাক হয়, ছোটো ছোটো শিয়াপুনি এক দেশের একরকম ভাষা। আচ্ছা, আর একটা হয় আপনার এক জাতে হয় আপনার ওই মতরাঙা শাক, ঠিক আছে। এইগুলো আদারে বাদারে যে হয় ওগুলো তুলে আনা হয়। আমাদের দেশে এখন মাঠে ঘাটে হয় চিকনি শাক বলা হয়, চিকনি শাক আমাদের ভাষা, মেদিনীপুরের ভাষা এটা। আমরা কাঁথির অঞ্চলের লোক, ঠিক আছে, এই 24 জায়গায় বাস করি, কিন্তু আমরা চিকনি শাক বলি। ওটা আপনারা ও তেল করে আগে মা বোনেরা ঘা প্যাঁচড়া হলে ছেলেদের দিত। ও দানাটা আপনি ফেলে দিলে, মাঠে এখন পড়ে আছে দানা, এখন জল ফেলেও পচবে না। ও প্রথমে যখন উঠে তো 60 টাকা 100 টাকা কিলো, গ্রামেই কিলো। হ্যাঁ, শহরে তো বেশি হবেই। হ্যাঁ, এখন একটু টকচি লাগবে, পেকে গেছে না, এখন দানা একটু লালচি হয়েছে, ঠিক আছে। আর ওই 14 শাকের যে ভাজিটা বললেন, ওটা তো মা বোনেরা এ করতো। হ্যাঁ, আদারে বাদারে যে হয়ে গেছে, আপনি বললেন কথাটা খুব ভালো লাগলো। এগুলো পুরোনো দিনের ইতিহাসের। হ্যাঁ, তারপরে আপনার ওই শিয়াপুনি শাক, আপনার আপনার কি বলে, পুকুরে পাড়ে এগুলো হয় গো, শুশনি শাক, টক শুশনি।
ঠিক আছে, অনেক জিনিস শোচনীয় হয় একটা। যেমন আপনারা এখানে এসে দেখলাম আমাদের বিজেতে অর্গানাইজে যে আপনার ওই টক ভেন্ডি আমরা খাই কম, গ্রামে হচ্ছে খাচ্ছি না, কিন্তু এখানে তাকে যত্ন সহকারে একটা প্যাকিং করে বলছে এটা আবার লিকার চা হয়। আমি দেখলাম, খুব ভালো লাগলো, অনেক কিছু অভিজ্ঞতা হলো, বয়স হয়ে লেগে গেল, সব কিছু সবাই তো জানে না। এই তর্ক বিতর্কর মাধ্যমে আপনাদের সব কিছু উঠে আসছে। কমলি শাক তো আছেই, কমলি তো আছেই, এখন হাইব্রিড কমলি হয়ে গেছে, অল্প করে ছড়িয়ে দিলে ও একদম মেটে শাক হয়ে যাচ্ছে। মেটে শাকও হচ্ছে, তা আমরা সব কিছু সবাই তো ব্রেনের নেই, ওগুলো আলোক আলোচনার মধ্যে উঠে এসছে। আপনার কথা শুনে ভালো লাগলো। নমস্কার। নমস্কার সবাইকে। এই শিয়াবনি শাকটা আমি একজন আয়ুর্বেদিক ডাক্তারবাবুর কাছ থেকে জানতে পারি। এটার মূল রহস্যটা রয়েছে যে কেউ যদি 50 গ্রাম করে পার ডে খেতে পারে, তার শরীরে যদি কোনো ফোলা রোগ থাকে সেটা ভালো হয়ে যাবে। তা আমি ওই শাকটাকে চিনতাম না, ওই ডাক্তারবাবু আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠায়, তারপর থেকে খোঁজাখুঁজি শুরু করি, এলাকায় পেয়েও যাই। তা আমার দিদির এই প্রবলেম ছিল, তা খেয়েছে এবং ক্লিয়ারও হয়ে গেছে। নমস্কার। তো এই সমস্তগুলো ডকুমেন্ট করা একটা বিশাল কাজ বলে আমার মনে হয়। তো হ্যাঁ 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 বলুন। আমি আর একটা দেখলাম আমাদের মানে এই ঘরের সামনে ওদের যে মাঠটা রয়েছে, বিভিন্ন ধরনের শাক আছে, আমার অতটা মনে পড়ছে না। তার মধ্যে একটা বলছি টার ধনে বলে ওরা, তাই তো, টার ধনে। তো ওই পাতাটা একটু মিষ্টি মিষ্টি লাগে, আর ওটা কী করে যখন গ্রীষ্মে যে খুব গরম হয়ে যায় গাটা, রুক্ষ হয়ে যায়, সেই সময় নাকি ওই পাতাটার রস যদি করে খাওয়া হয় তাহলে ওই রুক্ষতা চলে যায়। টার ধনে নামটা, এটাই বলতে চাইছি। হ্যাঁ, তো এইরকম নানা জিনিস আছে যেগুলো আমরা অর্ধেক তো হচ্ছে জানি না। আবার ওই দাদা বলছিলেন, আমার খুব মজা লাগছিল শুনে, যে এইসব হচ্ছে শহুরে লোকেদের কায়দা, বুঝেছেন তো। এই টক ঢ্যাঁড়স, যেটা আপনি কুদরুম বলুন বা রোজের বলুন, এ হয়ে আছে আদারে বাদারে, আপনারা খাচ্ছেন না, এটা আমরা কিন্তু প্যাকেট করে বিক্রি করছি। এইটাই দেখবেন দুদিন পরে, আমি নাম করতে চাই না, সমস্ত কোম্পানিরা আছে, যারা এখন বড় বড় সব দোকান খুলেছে আর কি, তো তারা দেখবেন এটা বিক্রি করে, আমরা যদি এখানে 15 টাকা প্যাকেট বিক্রি করি, ওরা 50 টাকা প্যাকেট বিক্রি করবে। হ্যাঁ, টক ঢ্যাঁড়সের বীজও অনলাইন বিক্রি, অবস্থা ভাবুন। টক ঢ্যাঁড়সের বীজ সেটা আবার অনলাইন পাওয়া যাচ্ছে। কিন্তু টক ঢ্যাঁড়সের যে পাতাটা, আপনারা জানেন কিনা জানি না, ওটাও কিন্তু চমৎকার চাটনি হতে পারে। সাউথ ইন্ডিয়ায় ঘঙ্গুরা কি চাটনি বলে একটা জিনিস বিক্রি হয়, ঘঙ্গুরা বলে, ওর যে পাতাটা মূলত সেইটা দিয়েই ওইটা হয়, আচারটা হয়। তো সুতরাং যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো গ্রামের লোক বা আমরা যারা ওখানে অনেকে আছি, যারা আমরা রুরাল ডেভেলপমেন্টের কাজ করি, গ্রামে গিয়ে কাজ করি, এই সমস্ত লোকগুলো এই সমস্ত শাক খাদ্য এইগুলোকে গ্রামের লোকের কাছে আবার ফিরিয়ে দেব না সেগুলোকে আবার প্যাকেট করে বিক্রি করব, এইটা একটা কিন্তু খুব দোটানার জায়গা, খুব দোটানার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতে চাইছি না, কিন্তু এটা একটা ভাবার বিষয়। পুণ্ডেন্দুদা একটু ছুঁয়ে গেছেন আজকে বলার সময়, এই যে লাভদায়ী হচ্ছে কি না একটা কৃষি, একটা জীবনযাপন লাভদায়ী হচ্ছে কি না। এই লাভ শব্দটা আমরা আসলে মানে এলোভি লাভ নয় কিন্তু, মানে লাভের কথা হচ্ছে, প্রফিট। তো সেই সবসময় সব কিছু আমরা প্রফিট দিক দেখবো কি না সেটা কিন্তু একটা চিন্তার বিষয়, সেটা একটা ভাবতে হবে। কিন্তু যেটা খুব জরুরি, সেটা ওই দিদিও বলছিলেন বা আপনারা সবাই বললেন, যে অনেক কিছু জিনিস কিন্তু এখনও গ্রামে রয়েছে যেইগুলো কিন্তু গ্রামের লোকও মনে করছেন না খাওয়া দরকার বলে। এইরকম মনে করার কোনো কারণ নেই। যারা গ্রামের লোক এখানে আছেন তারা বলবেন যে গ্রামের খাদ্যাভ্যাস একবারে খুব ভালো শহরের থেকে, এরকম কিন্তু মোটেই নয়। আমি বলবো বরং উল্টে আরও খারাপ হয়েছে, কারণ সেখানে মানে ছোট ছোট পাউচ চলে এসছে সমস্ত জিনিসের, কোকাকোলা পাওয়া যাচ্ছে, পেপসি পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, অনলাইন চলে আসছে, গ্রামে অনলাইন ডেলিভারির ফলে এখন আর খাদ্যাভ্যাসে গ্রাম আর শহরের খুব একটা ফারাক নেই, বরং গ্রামে আরও অবনতি হয়েছে বলে আমার মনে হয়। কারণ
যেটুকু সচেতনতা এখানে নানাভাবে তৈরি হয়েছে, সেই সচেতনতাটুকু গ্রামের লোকের এখনও তৈরি হয়েছে বলে আমার মনে হয় না। যারা বয়স্ক আছেন তারা নিশ্চয়ই এখনও জানেন যে কোন কোন ধানটা খাওয়া ভালো, কোনটা কি করা ভালো, সেগুলো জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গ্রামে দেখতে পাচ্ছি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করলে যদি কিছু করতে বলা হয়, না আমার সময় নেই একদম। এই সময় নেই কথাটা প্রত্যেকের মধ্যে মুখে শুনতে পাচ্ছি। তাতে কি হচ্ছে, ওদেরকে যখন বলছি যে তোমাদের ঘরের কাছে কত রকম সবজি আছে, কত রকম গাছ আছে, বলে কই সময় নেই, কি করে করব, কে করে দেবে, কে বাঁচবে। এই করে কি হচ্ছে, ওদের যে কাছাকাছি যে মানে দোকান রয়েছে বা হাট রয়েছে, সেখান থেকে কিনে কিনে সবজি নিয়ে এসে খাচ্ছে, অথচ তার মানে ঘরের সামনেই কত রকম সবজি রয়েছে। এটা একটা মানে মুখে মুখে প্রচলন হয়ে গেছে, আমাদের সময় নেই। গ্রামেও বলে আমাদের সময় নেই, আমরা শহরের লোকেরা যেরকম বলছি ওরাও সেরকমই বলছে সময় নেই। যার জন্যে ঘরে বসে বসে সজনের যে পাতাগুলো বেছে করবে সেটুকুও পাচ্ছে না। এবারে আমরা জৈব হাটে প্যাকেটে করে সময় বিক্রি করব, তাহলে অনেক অনেক বিক্রি হবে। বোঝা যাচ্ছে কারোরই সময় নেই, শহরের লোকেরও সময় নেই, গ্রামের লোকেরও সময় নেই। তো আসল জিনিস যেটার অভাব সেটা হচ্ছে সময়। তাহলে সময় বিক্রি করলেই হয়, সেরকম করা যায় কিনা দেখতে হবে। আচ্ছা, এখানে অনেকে শহরের লোকজনও রয়েছেন, তাঁদেরও কিন্তু খাদ্যাভ্যাসে একটা ব্যাপক পরিবর্তন এসেছে। এবং আমাদের শহরের অনেকেই আমরা এসেছি বাইরে থেকে, মানে এখানকার মূল নিবাসী হয়তো অনেক অনেক কম। বা ধরুন আমি যেমন সঙ্ঘমিত্রাকে চিনি, সঙ্ঘমিত্রার বাড়ি যেখানে সরসুনা, সেটা একসময় কলকাতার আওতায় ছিল না, সেটা অনেকটাই গ্রামের পরিবেশের মধ্যে ছিল। তো আপনাদেরও যদি কারোর মনে হচ্ছে এরকম যে কলকাতা শহরেরও কিন্তু খাবারের অনেক পরিবর্তন হচ্ছে, বাজারে গেলে এখন সেটা বুঝতে পারবেন যে যে ছোট ছোট বিক্রেতা যারা বাজারে বসতেন, মানে অল্প শাক নিয়ে, কুচো চিংড়ি নিয়ে, অনেক অনেক নানা রকম মাছ নিয়ে, সেগুলোও কিন্তু আর পাওয়া যাচ্ছে না। তো সেই রকম যদি কেউ একটু স্মৃতিচারণ করতে চান যে কোন কোন অভ্যাসগুলো আমাদের হারিয়ে গেল, কোন কোন খাবারগুলো আমরা আর পাই না, বিশেষত বাড়িতে বাচ্চা থাকলে তো খাবারের মানে অভ্যাসের দফা রফা, মানে তারা ছোট মাছ খাবে না, বড় মাছ ছাড়া খাবে না, নানা রকম আর কি। তো সেগুলো যদি একটু শুনি, আমরা তো গ্রামের কাছ থেকে কিছু কথা শুনলাম, শহরের দু একজনের কথা যদি একটু শুনি তাঁদের খাদ্যাভ্যাস নিয়ে। হ্যাঁ, চন্দ্রানী। এই ছোটদের কথা বলে আমি বলি যে আমি আমার ছোটবেলায় মানে 10 বছর বয়স পর্যন্ত, মানে 7-8 থেকে, মানে যবে থেকে মনে পড়ে, একটা টিফিন ছিল চিনি জল মুড়ি সকালে উঠে, একদম মানে পেটেন্ট খাওয়ার, আর নাহলে কলা মুড়ি। আমি এখন একটা আমার বাচ্চাকে মানুষ করি, সে সকালবেলা উঠে প্রথমে মানে সিদ্ধান্ত নেয় যে কি খাবে। মানে সেই খাবারের মধ্যে ম্যাগি, পাস্তা, তারপরে ব্রেড। তো ব্রেডের মধ্যে আবার জেলির অনেক ভাগ আছে, সব জেলি হবে না, আজকে এই জেলি বললে কালের দিন, এবং সেগুলো সত্যি খুব কস্টলি আমার জন্য, মানে খুব বিরক্তও লাগে, কারণ যেহেতু কাজ করি সেই জন্য মানে মাঝে মাঝে মনে হয় যে মানে ও অনেকদিন খায়ও না, মানে সেই টানাপোড়েনের মধ্যে আমার ওই সময়ের ব্যস্ততা থাকে না বলে স্কিপ করে। তো সেইটা আমার খুব খারাপ লাগে আর কি, মানে পরে যখন আমি বেরিয়ে গেলাম খেলো না, তো সেই জায়গাটা কি করব আমি আজও, মানে আমার কাছে কোনো সলিউশন আমি খুঁজে পাইনি। মানে প্রতিদিন ম্যাগি কি খাওয়া উচিত, মানে সেটা আমরা একদমই দিতে চাই না। তারপর পাস্তাও ঠিক নয়, মানে আমি মিলেটসের ম্যাগিও ট্রাই করেছি, হচ্ছে না। মানে জাস্ট বাচ্চাদের খাবারের অবস্থা আমার মতে খুব খারাপ। দুপুরবেলা অনুসন্ধ্যা যেটা বলছিল মাছের সঙ্গে, এবার সে একটা ক্রেশে থাকে, সেখান থেকে আমাকে বলে ছোট মাছ দেবেন না, কাটা ফুটে যায়, অনেক দেরি হয় খাওয়াতে, আপনি কাটা মাছ দেবেন, অথবা ডিম দেবেন, অথবা মাংস দিন, মাংস তো কোনো অসুবিধা নেই। তো সেইগুলো একটা সমস্যা আছে, যেহেতু সে ক্রেশে থাকে, সেই জন্য ক্রেশে যেমন খাবার সেরকম একটা খাবারের করে দিয়েছে। স্কুল থেকে একটা, সেটা বললাম না, একটা প্রতিদিন কি টিফিন হবে সেটা যেমন ধরুন দিয়েছে যে ভেজ স্যান্ডউইচ করে দিন একদিন, তারপরে ওটস করে দিন, তারপরে দিয়েছে এরকম মানে ফ্রুট স্যালাড দিন, সেটা না তবু ঠিক আছে।
মানে এরকম স্কুলের চাপ, প্রেসের চাপ, নিজের অফিসের কাজ, মানে সে বাচ্চার বড় হচ্ছে না। মানে খাবারের ব্যাপারটা নিয়ে আমি বাচ্চার খুবই পেতে আছি, ঠিক আছে। মানে আমি জানি না অন্যদের কীরকম, মানে আমি তো খুবই সমস্যায় আছি। মানে চিনি জল মুড়ি আর ওই কলা মুড়ি এই দুটো হচ্ছে না। আমার তো একটু বয়স হয়েছে, মেয়ের বয়স প্রায় 30, সুতরাং ওকে যখন বড় করেছিলাম তো আমার যেটা মনে হয় শুধু ওদের ওপর দিয়ে এক্সপেরিমেন্ট চালালে হবে না, মাও শুধু একা করলো সেটাও হবে না। বাড়ির কিন্তু একটা সবাইকেই এই পরিবেশটাতে আসতে হবে। বাড়িতে সবাই চকলেট খাবে আর ওকে বলা হবে যে তুমি চকলেট খেও না, সেটা সম্ভব নয়। আর শুধু মা সেই দায়িত্বটা নিয়ে তপস্বীর মতন করে যাবেন সেটাও সম্ভব নয়। আমার মনে আছে ছোটোবেলায় যখন আমি ওকে রাত্রিবেলা দুধ রুটি কলা বা ছাতু দুধ কলা খাওয়াতাম, আমার শাশুড়ি আমাকে কি বকতেন, বলছে কেন তুই কি সরকারি চাকরি করিস, এই করিস ওই করিস, তুই কি এইসব খাওয়াচ্ছিস কেন ছেলে মেয়েদের। তা আমি ওনাকে বসে বসে বুঝেছি, আমি যেহেতু ছোটোবেলা থেকে ওদের বাড়িতে যেতাম, বুঝিয়ে বুঝিয়ে বলেছিলাম এই ছাতুর মধ্যে কি আছে, এই কলার মধ্যে কি পাওয়া যায়, এই দুধের মধ্যে কি আছে, সুতরাং তুমি আর কি খাবার দেবে বলো আমায় যেটা এইটার ওপরে যাবে, তবে আমি তোমার কথা শুনবো। সুতরাং আমি যেটা বুঝেছি যে প্রথম দিন থেকে আমরা যারা একটু অন্যভাবে ভাবনা চিন্তা করে চলার চেষ্টা করি, সবার কাজ হচ্ছে নিজের বিশ্বাসটাকে আরও দৃঢ় করা আর চারপাশে একদম ঠিক পরের মানুষটা থেকেই শুরু করা, বলা যে দেখো এটা কেন, এটা নয়, কেন এটা করছি। অনেক কিছু তো চাইলেও করতে পারি না, অনেক কিছু চাইলেও করতে পারি না, তো সেটা যখন পাচ্ছি না তার জন্য একটা কষ্ট থাকা উচিত, যেটা আজকে আমি পারলাম না, ঠিক আছে কালকে যেন পারি। তাহলে সুতরাং আমি কীরকমভাবে দেখি জিনিসটাকে, এটা একটা সারাক্ষণের একটা যুদ্ধ, লড়াই, একটা অন্য ভাবনা। কেননা এটা যেটা আমি বুঝি, আমরা যে কৃষিটা করি সেটা একটা অন্য ভাবনা, আমাদের এই যে যাপন এটা একটা অন্য যাপন। এই যাপনটা সবাই বুঝতে পারবে সেটা নাও করতে পারে, কিন্তু আমায় চেষ্টা করে যেতে হবে, বলে যেতে হবে যে না আমি এইটাই খাওয়াবো। তুমি বলো আমাকে, আমি অন্য কিছু যদি থাকে আমি খাবো। আমি তো জিন্দগিতে আমার মেয়েকে কর্নফ্লেক্স খাওয়াইনি, কখনো খাওয়াইনি, কিন্তু আজকাল পিৎজা পাস্তা এসব তো রাত্রিবেলা দেখি সুইগিতে আনিয়ে খায়, কিন্তু খুব বেশি খায় না, অন্যান্য যা ছেলে মেয়েদের মতন দেখি অতটা খায় না, কিন্তু খায়, সেটা খায়। আমাদের বাড়িতে তো কোনো চলই নেই এসবে, তাও সেটা ওরা খায়। সুতরাং আমি এটাকে লড়াই হিসেবে দেখি, যে প্রতিনিয়ত এই লড়াইটা প্রথমত নিজেকে আরও মানে বোঝা যে কেন এটা কি, তবে তো অন্য লোককে বলতে পারবো বা নিজের ভাবনাটাও আরও এগোবে। এভাবেই আমি দেখেছি আর কি গোটা বিষয়টাকে। এটা কিছু করেন একটা জিনিস আমি যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে একটা খুব চটজলদি জিনিস আছে, ডিম একটা খুব চমৎকার জিনিস। এই ডিমের সুবিধা হচ্ছে যে কোনো ধরনের খাবারে, মানে যে কোনো ধরনের গুঁড়ো জিনিসে, সেটা জোয়ারের আটা হোক কি ময়দা তো বটেই, বা যে কোনো ধরনের আটা, তাতে যদি ডিম দিয়ে, তাতে ধনেপাতা দিয়ে, তাতে আরেকটু নানা রকম জিনিস দিয়ে, যেটাকে বিহারিরা চিল্লা বলে, হ্যাঁ, যে ওইটা একটা চমৎকার জিনিস। আর ডিম দিলে ওই বাইন্ডিংটা হয়ে যায়, ওটা অত্যন্ত দ্রুত বানানো যায়, অত্যন্ত কম তেল লাগে। ময়দার রিপ্লেসমেন্ট হিসাবে আজকাল অনেক কিছু দেওয়া যায়, জোয়ারের আটা দেওয়া যায়, ভুট্টার আটা দেওয়া যায়, মিলেটের আটা দেওয়া যায়, নানান জিনিস দেওয়া যায়। এমনকি যদি খেতে খারাপ লাগে 50-50 দেওয়া যায় ময়দার সঙ্গে ওটা মিশিয়ে। এবারে ওইটার সুবিধা হচ্ছে যে ওইটার সঙ্গে নানা ধরনের মশলা মিশিয়ে ওটা টেস্টটা এদিক ওদিক করা যায় এবং খুব দ্রুত বানানো যায়, সেটা একটা। এবারে সেইটার সঙ্গে একটা কিছু লাগে, তো লাগিয়ে খেতে টাকরায়, ওইটার একটা সহজ উপায় হচ্ছে, তার মানে যেই আমি ওই চিল্লা বা রুটি, যেটা ওই ডিম দিয়ে করছি আমি, গোলা রুটি, ওতে যদি আমি নানা ধরনের সবুজ জিনিস মিশিয়ে দিই, তাহলে এক ধরনের গ্রিনস গেল, গ্রিন লিফি ভেজিটেবলস গেল। এবারে ওই যে চাটনি বা আচার যেটা দিয়ে একটু লাগিয়ে খায়, সেটা কিন্তু কুমড়ো দিয়ে বানানো সম্ভব। কুমড়ো সেদ্ধ করে তাতে যদি গুড় দিয়ে ওটাকে ঘেঁটে নেওয়া যায়, ওই স্টিকি ব্যাপারটা আসে, এসে ওটা একটা চাটনি ব্যাপার হয়। হ্যাঁ, ওটা কিন্তু চিনির চাটনি নয়, এবং সেটা দেখতেও সুন্দর হয়, অরেঞ্জ রঙের সুন্দর দেখতে, ওটা দিয়ে দিব্যি খাওয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমি বুঝেছি, খাবারটা দেখতে ভালো হতে হবে, খাবারটা খেতে ভালো হতে হবে। এই আমাদের জৈব, এই দেবাশিসদা বলছিলেন, দেবাশিসদা নেই তো এখানে, দেবাশিসদা বলছিলেন না, কঠিন জিনিস মুগ কড়াই খেতে বলছেন সকালে উঠে, উড়ে বাবারে
আমার তো চা না খেলে ঘুমই কাটবে না ভালো করে। তো আমাদের মুশকিল হচ্ছে এই যেই বলি জৈব, সেগুলো এমন একটা বিকট দেখতে হয়, নয় একটা কমপ্লিকেটেড খেতে হয়, হয়তো মুখে ঘ্যাস ঘ্যাসে লাগে। কালো চাল ধরুন, মানে টন টন চাল বাঁকুড়া পুরুলিয়া পড়ে আছে, সিম্পলি বাঙালির মুখে ওটা রুচ্ছে না বলে, আর কোনো কারণ নেই। বাঙালি কালো চাল চিবিয়ে 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 খেতে হবে, সম্ভব নয় বাঙালির পক্ষে। সুতরাং বাচ্চাদের যদি বলি কালো চাল খাওয়াতে তো হয়ে গেল। সুতরাং খাবারটা দেখতে ভালো হতে হবে, টেস্ট ভালো হতে হবে। তো সেই জন্য ফিউশন করুন, নানা রকম ভাবুন কি করা যায়। এখন ম্যাগিতে আছেটা কি? ওই ময়দাটাতে তো কোনো টেস্ট নেই, টেস্টটা তো হচ্ছে ওই টেস্ট মেকারটাতে, আর ওইটাতে তো মনোসোডিয়াম গ্লুটামেট আছে। মনোসোডিয়াম গ্লুটামেট একটা এমন কেমিক্যাল, যদি গোবরে মনোসোডিয়াম গ্লুটামেট মিশিয়ে আপনাকে খেতে দেওয়া হয়, আপনার খেতে ভালো লাগবে। কারণ মনোসোডিয়াম গ্লুটামেট যেটা করে সেটা হচ্ছে আপনার টেস্ট বার্ডগুলোকে এক্সাইট করে, তাতে আপনি যাই খাবেন সেটা আপনার খেতে ভালো লাগে। আমি নিজে দেখেছি লোকে আটা মাখছে, আটাতে মনোসোডিয়াম গ্লুটামেট মিশিয়ে দিচ্ছে যাতে রুটিটাও খেতে ভালো হয়। সুতরাং আসল টেস্ট তো হচ্ছে ওইটাতে। এবার টেস্ট মেকার বানান, তাতে আপনি গরম মশলা দিন, তাতে আরও 1000টা মশলা আজকাল পাওয়া যায়, মিশিয়ে টেস্ট মেকার বানান। তো একটু এক্সপ্লেন করতে পারছে, এমনি এমনি বড় হবে না। হ্যাঁ, মানে আমার ছেলে যেমন লাকিলি কোল্ড ড্রিঙ্কস, চিপস, কুরকুরে এসব জিনিস ছোঁয় না। তো ওর একটা চাপ হচ্ছে, ছোটোবেলা থেকেও এত শুনেছে এটা, যে শুনে শুনে বেচারি। আমার তো মাঝে মাঝে একটু অসুবিধা হয়, মানে বাইরে টাইরে কোথাও গেলে, আমার ছেলে যদিও এখন মানে বড় হয়ে গেল, অনেক কলেজে উঠবে, বাইরে টাইরে কোথাও গেলে কিছুই তাকে খাওয়ানো যায় না, এক মুশকিল। প্রথমেই সে প্যাকেটটা পড়ে যে তাতে কি নিউট্রিয়েন্ট আছে। এটা যেমন একদিকে ভালো অভ্যেস, বাবা মার জন্য কিন্তু এটা আবার উল্টো দিকের বাঁশ একটা, যে লম্বা জার্নি করছি, কিচ্ছু উঠছে না ট্রেনে, এদিকে সে চিপস খাবে না, যা পাওয়া যাচ্ছে ট্রেনে খাবে না। কি মুশকিল বলুন তো, মানে না খেয়ে থেকে গেল তবু সেগুলো খেলো না। এইটা আবার উল্টো দিকের বাঁশ, মানে তোর একরকম সমস্যা, আমার একরকম সমস্যা। তো এইগুলো আর কি। তো যেটা বলার লক্ষ্য সেটা হচ্ছে যে খাবারটাকে টেস্টি করা যায় কিনা, সেইটা একটু দেখুন। সবচেয়ে বড় কথা যে এই আমাদের কর্নফ্লেক্স খাওয়ার অভ্যেস হয়েছে, কিন্তু প্রচুর জায়গায় মানে এটা এস্টাবলিশ সত্য যে কর্নফ্লেক্সে যে বড় বড় কোম্পানি যে একদম মুচমুচে করে ফেলছে, তার জন্য একটা কেমিক্যাল দিচ্ছে। এইগুলো প্রতিনিয়ত বাচ্চাদের শেখাতে হবে, বলতে হবে। এই যে অংশুমান যেটা বলছিলেন যে আমি আমার বাচ্চাকে এইভাবে সচেতন করার চেষ্টা করেছি বলে এখন অসুবিধা হয়, কেননা অ্যাভেলেবিলিটির প্রশ্নটা তো আমাদের দেশে রয়েই গেছে, আর ক্রমশ এইগুলো মানে অ্যাভেলেবেল বেশি হচ্ছে, আর আমাদের মতো যারা খাদ্যাভ্যাস করি তাদের অ্যাভেলেবিলিটিটা কম হয়ে যাচ্ছে। কিন্তু এটাই একটা আন্দোলনের মতো। আমরা যে সুস্থায়ী কৃষি সংগঠনের পক্ষে যারা কাজ করছি বা এক ছাতের তলায় যারা আসছি, তারা আগে নিজেদের সচেতন করতে হবে যে ম্যাগির মধ্যে যদি আমার ওই পাউচটা নাও মেশাই, তাহলেও ওই আঠাটা যে আছে সেই আঠাটাও ক্ষতিকারক। শুধু যদি আমি ম্যাগি খাই, ময়দা তো ক্ষতিকারকই, তার সঙ্গে আঠাটাও ক্ষতিকারক। আমি ওটা দিলামই না, যে ওটা আছে বলে আমি দিলাম না। কিন্তু এগুলো প্রতিনিয়ত নিজেদেরকে বাড়িতে সচেতন হতে হবে যে ওটা আমি বাড়িতে আনবই না। আমার এক বয়স্ক ক্লায়েন্ট, সে মানে আমাদের কাস্টমার, উনি বলছেন আমি তো সকালবেলা ওই খাই, কর্নফ্লেক্স খাই, কিন্তু কর্নফ্লেক্সটাতে আমার মানে ভীষণ কনস্টিপেশন হচ্ছে। এটা স্বাভাবিক ব্যাপার। এক তো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, তার মধ্যে হচ্ছে আপনার পায়খানা পুষে যায়। এটা একটা কমন ফ্যাক্টর। এটা আমরা মায়েরা কতজন জানি যে আমরা একটা অসুস্থ হলে এই কর্নফ্লেক্স গুলে, হরলিক্সের মধ্যে কর্নফ্লেক্স গুলে, কেননা দুধ মানে সহ্য করতে পারছে না, হরলিক্সের মধ্যে কর্নফ্লেক্স গুলে রাত্রেবেলা খাইয়ে দিচ্ছি একটা পেশেন্টকে। তাই এটা মারাত্মক ক্ষতিকারক। সকালবেলা আর সেটা কনস্টিপেশন হয়ে যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না। তো এটা থেকেই তো অর্ধেক রোগ সৃষ্টি হবে, মেটাবলিজমে গন্ডগোল হয়ে যাবে, শরীর বৃত্তীয় যে কার্যকলাপ সেগুলোতে গন্ডগোল হয়ে যাবে। তাই জন্য এইগুলো আমরা যারা, অন্তত আমরা যারা এই ছাতের তলায় এসছি, আমরা প্রতিনিয়ত লক্ষ্য রাখবো বাড়িতে
একটা প্যালাটেবলের বিষয় যেটা অংশুমান বললেন, সেটা তো অবশ্যই করতে হবে, মাথা খাটাতে হবে, এবং ওটা একটা রিসার্চের ব্যাপার। আমরা টোনায় একটা জিনিস তৈরি করতে গেলে ভাবি যে তার ইনগ্রেডিয়েন্টসগুলো কোথা থেকে আসছে, তার ইনগ্রেডিয়েন্টসগুলো কোনখান থেকে আমরা চাষের জিনিসগুলো পাবো, জৈব চাষের জিনিসগুলো। তাহলে আমার সাদা তেল নেই, মাইনাস হয়ে গেছে জীবন থেকে, চিনি নেই, আমার মাইনাস হয়ে গেছে জীবন থেকে। অংশুমান একটা খুব ভালো চাটনির কথা বললেন। এরকম মায়েরা কিন্তু রান্নার ব্যাপারে মানে আমার মনে হয় না আমাদের কাউর পরামর্শ দিতে হবে, তারা নিজেরাই জানে এই ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে কীরকম চাটনি করলে ওই চিল্লাটা বা ওই পরোটাটা, আটার পরোটাটা এটা হবে, মানে খাওয়া যাবে। এবং বাড়িতে ময়দা, চিনি, সাদা তেল এগুলো একদম নিষিদ্ধ করে ফেলা, আজকে মানে ঢুকতে দেব না। এবং চিনির বদলে আজকাল তো বহু গুড়ের চিনি, আমাদের এই ছত্রছায়ায় যারা আছে তারাও অনেক এই গুড় তৈরি করেন, সেগুলো নিরামিষ রান্নায় দিয়ে দেওয়া চিনির বদলে। সবাই নিরামিষ রান্নায় কি দেব চিনি ছাড়া, একটু তো চিনির ভাব না হলে নিরামিষ রান্নাটা হয় না। কেন? আপনি তখনই বলতে হবে আপনি গুড় দেবেন। আমাদের শহরের মেয়েরা কিন্তু এইসব ভুলে গেছে, আজকাল একটু একটু সচেতনতা আসছে, যেহেতু এগুলো বিক্রি হচ্ছে নানা রকম মলে, 3 ডবল দাম দেখে অনেক সময় কিনছে না। কিন্তু এই যে আমাদের যে সুস্থায়ী কৃষির ছত্রছায়া, আমাদের প্রত্যেককে শপথ নিতে হবে যে আমরা বাড়িতে এই জিনিসগুলো যতটা পারি, অ্যাভেলেবিলিটির নিশ্চয়ই প্রশ্ন আছে, কিন্তু আমাদের তো অ্যাভেলেবিলিটির প্রশ্ন নেই, কেন আমরা এখানে সব কিছু পেয়ে যাচ্ছি হাতের কাছে। সেই জন্য এটা প্রথম করতে হবে। আমি সবাইকে মানে মায়েদের বলবো যে এই প্যালাটেবল করার জন্য যে চাটনি বলুন, যে খাবার বলুন, সেগুলো আপনার কাছে প্রত্যেকটা রেসিপি জানা আছে, শুধু এদিক ওদিক করে দেওয়া যে নিষিদ্ধ জিনিসগুলো দিয়ে করব না, এইটাকেই শপথ নিয়ে নেওয়া। এই চন্দ্রিমাদি বলবেন, তারপরে মমু বলবে, তারপরে আপনি। হ্যাঁ, একটা জিনিস ওই মাইক যেতে যেতে একটু বলে নিই, সেটা হচ্ছে যেটা সোনালিদি বলছিলেন খুব জরুরি, যে খাবারগুলো এখানে বিক্রি হচ্ছে, যে খাবারের কথা এখন আলোচনা হচ্ছে, সেই খাবারগুলোর উপরে কন্ট্রোল নিজের কাছে রাখুন। যদি আপনি এই খাবারগুলো খাওয়া শুরু করেন, মধ্যবিত্ত মানুষ এই খাবারগুলো খাওয়া শুরু করে, বিক্রি বাটা শুরু করে, তাহলে এই খাবারের অধিকারটা কর্পোরেটের হাতে যাবে না। যে মুহূর্তে এই খাবারের অধিকারটা, যে মুহূর্তে মানে এই গুড়টাই নাম না করে বলা আসলে মুশকিল, এই গুড়টাও যদি রিলায়েন্সের হাত দিয়ে ঘুরে আসে, তাহলে দেখবেন যেটা আজকে 50 টাকা কিলো দরে কিনছেন, সেটা 150 টাকা কিলো দরে কিনতে হবে আপনাকে। সুতরাং এই অধিকারটা যেতে দেবেন না, এইটা একটা আপনার অধিকারের প্রশ্ন। সেফ ফুড, ঠিক খাবার খাওয়া, এইটা অধিকার। হ্যাঁ, সরকার আমাকে সেফ ফুড খেতে দিতে পারছে না, মানে তার জন্য আমাদের আন্দোলন করা উচিত, কথা বলা উচিত। তো এইটা একটা সেই জায়গা, বারবার যে কথা হচ্ছে এটা আন্দোলনের প্রশ্ন। এই খাবারগুলো আপনার হাত থেকে চলে যেতে দেবেন না। আপনি প্র্যাকটিসের মধ্যে থাকুন, তাহলে আপনার কাছে এগুলো সহজলভ্য হবে, নাহলে কিন্তু এগুলো আপনাকে একদিন শপিং মল থেকে কিনতে হবে, আর কোনো উপায় থাকবে না। চন্দ্রিমাদি, আলোচনাটা যেহেতু বাচ্চাদের নিয়ে হচ্ছিল, আমার একটু বলার যে বাচ্চারা কিন্তু খুব স্মার্ট, তারা খুব সহজে অনেক রকমের ইনফরমেশন চলে আসে। আপনি লাকি যে আপনার ছেলে প্রভাবিত হয় না, কিন্তু বেশিরভাগ বাবা মারাই আজকাল চালিত হন বাচ্চাদের বায়না, এক ধরনের বায়না বা জিদ, সেখানে আর কি লড়াই করতে না পেরে প্রভাবিত হতো না, এখন বড় হয়ে গেছে, এখন আস্তে আস্তে হচ্ছে। সকলেরই সময় কম, সেখানে সময় দিচ্ছে না বেশি। ম্যাক্সিমাম যেটা হয় বাবা মায়ের ক্ষেত্রে একটু ধৈর্য ধরা, যে বাচ্চাকে শুধু এটা ইনগ্রেডিয়েন্ট ভালো না বলে মানে তাতে বাচ্চারা মোটেই মানে ইমপ্রেসড হবে না, তার অল্টারনেটিভটা বেশ সুন্দর করে বানিয়ে তাদেরকে যদি খাওয়ানো হয়, নিজেরা খায়, বাচ্চার টেস্ট বাড কিন্তু বাচ্চাদের খুব শার্প। এরকম ভাবলে হবে না যে যা তা ওদেরকে খাইয়ে দেওয়া যাবে, একেবারেই তা নয়। আমরা সাধারণত ওই ভুলটা করে ফেলি, সুখাদ্য খাওয়ানোর নামে আমরা কিছু মানে অখাদ্য টেস্টের ক্ষেত্রে অখাদ্য যদি মানে মেনুটা নিই, তাহলে একটু অখাদ্য খাওয়ানোর চেষ্টা করা হয়। মানে অনেক বাবা মার ধারণা আছে বাজারে খাওয়াচ্ছি না, চিপস খাওয়াচ্ছি না, কিন্তু আপেল সেদ্ধ করে খাওয়াচ্ছি আর কি।
সেটা অত্যন্ত বিরক্তিকর বাজে খাবার। হ্যাঁ, অত্যন্ত বাজে খাবার। তার চেয়ে বরঞ্চ মানে পেয়ারাটা কেটে যদি একটু বিট নুন আর একটু চাট মশলা লাগিয়ে যদি খাওয়ানো হয়, বাচ্চারা কিন্তু সেটা খেতে ভালোবাসে। কিন্তু আমরা ওই ভুলটা করে ফেলি, সুখাদ্য খাওয়াবো বলে ওই রকম একটা করি, বা মাছ খাওয়াতে গিয়ে একটা ওরকম কাণ্ড করি, যেরকম উনি চন্দ্রেনদি বলছিলেন যে কাটা ছাড়া মাছ, কাতলা মাছ খাওয়াতেই হবে। অত্যন্ত অখাদ্য খাবার, আমার মানে খাবারের রুচি চলে যায়। কিন্তু ছুটির দিনে অন্তত আমি যে প্র্যাকটিসটা করেছিলাম, ছুটির দিনে ঠিক আছে একটু মাছ বেছে 5টাতে দিয়ে একটু কাটলেট মতন করে একটুখানি তরিবাদ করে একটু পয়টুকুন পেয়ে একটুখানি কাটে, ওই একটা দিন করে খাওয়ালেই ও হলো পিছু পিছু সারাদিন সারা সপ্তাহ চপ খাবো অমুক খাবো না বলে মা একটু কাটলেটটা করবে, তাহলে বেশ ভালো খেতে হয় আর কি। এই টেস্ট পার্ট দুটো তিনটে জিনিস। আপনি চিলার কথা বললেন, একটা নাম দেওয়া, গল্প করা। চিল্লা বললে পরে ওরা যে চিল্লা এটা কি খাবার আর কি, তোমার বেশ বাজে একটা এক্সপেরিমেন্ট হবে আর কি। সেক্ষেত্রে যদি বলি চল আজকে একটা ভেজিটেবল কালার্ড ভেজিটেবল প্যানকেক বানাই, হ্যাঁ আচ্ছা প্যানকেক ওটা আর কি ওদের কাছে প্যালেটেবল আর কি। সুতরাং বাবা মায়ের ক্ষেত্রে আমি বলবো একটু ধৈর্য, একটু সময়, আর বাচ্চাদের সাথে ফুডের একটা কানেকশন তৈরি করা। মানে আজকাল সবাই ডিস্ট্রাক্টেড, রজনদাদিও বলেন, আমরা এটা খুব আলোচনা করি যে আমরা খুব ডিসকানেক্টেড, সমাজ আমাদের শেখাচ্ছে ডিসকানেক্টেড হতে। একটা বাচ্চা আর্ধেক খেয়ে চলে যাচ্ছে, 10 বছর 15 বছরের বাচ্চা, তার কিন্তু সেন্স হয়েছে, তাকে এটা জানানো হচ্ছে না ওই এক প্লেট ভাত তার পেছনে কতগুলো লোক, কত দিন, কতটা ন্যাচারাল রিসোর্স দিয়ে তবে তার প্লেটে তার মা তাকে সাজিয়ে দিয়েছে। এটা যদি ছেলে মেয়েকে আমরা গল্পের মাধ্যমে বেড়াতে যাই, আমরা অনেক সময় কজন বলুন তো বাবা মা নিয়ে যায় বাচ্চাদের দেখায় যে দেখো বাবু ধান চাষ এভাবে হয়। হ্যাঁ, কি হবে একটা শেয়ারিংটাও শেখে, এবং এখনো মনে করে আমার মেয়ে কখনো ঘরে বসে পুরো এক প্যাকেট চিপস ওর ইচ্ছে করে না, কারণ জানে চিপস থাকলেই আমরা 4-5 জন অন্তত পক্ষে হতে হবে, তবে আমি 4 প্যাকেট চিপস খেতে পারবো। মানে এইরকম একটু ইনোভেটিভ ভাবনা চিন্তা যদি আমরা বড়রা করতে না পারি, তাহলে আগামী প্রজন্মকে দোষ দিয়ে লাভ নেই যে ওর খালি পিৎজা পাস্তা খাচ্ছে। এটা আমাদের ফেলিওর যে আমরা ওই কানেকশনটা তৈরি করতে পারিনি, খাদ্যের সাথে প্রাণের যে একটা সম্পর্ক সেটা আমরা মোটে বলতে পারিনি। এটা আমার মনে হয় এই জায়গাটাতেও কিন্তু একটা সচেতনতা এবং একটা শিক্ষার প্রয়োজন আছে। আমি বলছি যে মানে আমার যেটা মনে হয় ওই অংশুমানের কথার প্রসঙ্গে, যে ও যেমন বলছিল আমি তো ঠিক শহরতলির আর কি মেয়ে, একদম পুরোপুরি কলকাতা শহর তখন ছিল না। আমাদের চারপাশে ভর্তি ভর্তি খেলার মাঠ ছিল, ভর্তি ভর্তি পুকুর ছিল। এবার ব্যাপারটা কি, মানে আমরা সারাক্ষণ আমাদের মেয়েদের বলি যে দোষ দিই যে ওরা এরকম ওরা ওরকম, আর আমরা দেখ কী ছিলাম। আসলে ওরা ওরকম তো হবেই, আর আমরা ওরকম তো আলাদা ছিলামই, কারণ ওরা তো কোনোদিনও জানলোই না যে পুকুরে কী করে সাঁতার কাটতে হয় দল বেঁধে। আমাদের পুকুরে সাঁতার কাটার একটা বড় ইনসেন্টিভ ছিল গামছা দিয়ে মাছ ধরা। এবার সে গামছা দিয়ে ধরা মাছ কিন্তু খেতে খাবো, ওটা আমরা কিন্তু ছেড়ে দেবো না, আমরা ওটা তুলে নিয়ে আসবো, নিয়ে এসে মায়েদের দেবো, মায়েরা ওটা রান্না করবে এবং ওটা আমরা খাবো। ওই যে চুনো মাছ খাওয়ার অভ্যেস, ওদের কোথা থেকে হবে, ওরা তো জীবনে করলোই না, এগুলো জানলোই না। কিন্তু আমাদের দোষ দিয়ে খুব লাভ নেই। এইটা আমার একটা মানে ফেরার সময় স্কুল থেকে ফেরাটা আমার মনে আছে আমরা পাগলের মতো দৌড়তে দৌড়তে ফিরতাম, কারণ খেলবো, দল বেঁধে মাঠে যাবো এবং খেলবো। আমাদের মেয়েরা কি স্কুল থেকে ফিরছে, তার ফিরে কোনো খেলা নেই, কিছু নেই, স্নান করে কোনো ক্রমে খেয়ে আবার একটা টিউশন যাওয়া, নয় একটু ঘুমিয়ে নেওয়া আবার পড়ার জন্য। তা সে আমার মেয়ে করে না, আমার মেয়ে অংশুমানের ছেলের বন্ধুও বটে, একই ধরনের ওই পেছনটা পড়ে, একদম এইসব পেপসি চিপস কিছু খায় না, কিন্তু আমার দাদার মেয়ে খায়। আমার দাদার মেয়ে আমার মেয়ে থেকে একটু ছোটো, আমার দাদার মেয়ের অভ্যেস হচ্ছে স্কুলের গাড়ি থেকে নেমেই 4টে চিপসের প্যাকেট কিনে ফেলা, তারপর ওই চিপসের প্যাকেট খেতে খেতে যেটুকু খাতা তার মধ্যে পাল্টে গদগদ করে খেয়ে নিচ্ছে, মানে যদি শেষ না করে হালুম হালুম করে খাচ্ছে। তার কারণ আমি বুঝেছি, আমি ওর সঙ্গে কথা বলবো, এখানে আমাদেরও দোষ আছে। যেমন আমার মেয়েকে ছোটোবেলা থেকে সবাই তো কোনো বাচ্চা মাছ খায় না, সবাই খালি চিকেন আর চিকেন আর চিকেন খায়। আমার বাচ্চা খুব ভালো খায়, মাছ ভীষণ ভালোবাসে,
তা এখনো পর্যন্ত যদি আমি ওকে একটু লোভ দেখি বলে অফিস থেকে ফিরে গিয়ে মাছের ঝোল রান্না করে বলি, মামা মাছ খাবি, ভাত খাবি, আজকে না গরম গরম মাছের ঝোল করেছে, দৌড়ে এসে খেয়ে নেবে। মানে ওইটা আমি ও স্কুলে যখন যেত প্রতিদিন ওকে ওই লোকটা দেখাতাম, গরম গরম মাছের ঝোল, কি ভালো খেতে, কি ভালো খেতে, ও করে আমিও খেতাম, ওর বাবাও খেত, ও খেত। তা এইটাও জানি যে এটা খুব ভালো খাবার, এটা খুব টেস্টি, এটা সবাই বাবা মাও ভালোবেসে খায়। এইটা যদি না হয় বাচ্চার জন্মে খাবে না। সে যদি বোঝে বড়রা এটাকে অ্যাভয়েড করে, সে কিন্তু খাবে না, সে তার পছন্দ হবে না। এবার লাস্ট বলি, আমি বেশি বলে ফেলছি, আমি একদম রান্না করতে পারতাম না। রান্নায় আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট ছিল না। আমি নিজেও খুব কম খেতাম, যা তা খেতাম, এই ছাতু মুড়ি অমুক তমুক যা পেতাম খেয়ে পেট ভরিয়ে ফেলতাম। রান্না করার ইন্টারেস্ট ছিল না। আমার মেয়ে হওয়ার পরে আমি বাধ্য হয়ে আর কি, মানে যাতা মানে মুড়ি চাতা মানে আমি বলছি, মানে যা পারতাম তাই খেতাম। হ্যাঁ, মানে ওইরকমভাবে বললাম, মানে পেট ভরানো ভরলেই হলো, তার জন্য কোনো ইন্টারেস্ট ছিল না। তো আমার মেয়ে হওয়ার পর আমি দেখলাম ও যা খাওয়ায়, ওকে যাই খাওয়ানো মুখটা ঘুরিয়ে ফেলে, মুখের সামনে খাবারটা আনলেই ঘুরিয়ে ফেলে। তো এইটা দেখার পর যারা খাওয়াচ্ছে, আমি অফিস যাচ্ছি, আমার শাশুড়ি খাওয়াচ্ছে, মা খাওয়াচ্ছে, আমার যে দিদি বাড়িতে থাকতেন তিনি খাওয়াচ্ছেন, তো তখন দেখলাম না, এটা আমাকে হাতে নিতে হবে, এটা হবে না, এই মানে আমার মেয়ে না খেয়ে মরে যাবে। তখন আমার শুরু রান্না নিয়ে এক্সপেরিমেন্ট, এবং রান্নাটা ওইভাবে ওর পছন্দ অনুযায়ী, ও কী করলে কোনটা ভালোবাসে আর কোনটা ভালো মানে ভালোবাসে না, সে ভালো না বাসানোটাকে কীভাবে ভালোবাসায় রূপান্তরিত করা যায়। ওই যেমন চাটনির কথা বললো অংশু, কোনো একটা চাটনি আমি আবিষ্কার করেছি, সেটা হচ্ছে আমার মেয়ে কোনো শাক খায় না। মানে যদি বলা হয় এই যে শাক রান্না করেছে, এই নিয়ে তুই ভাতের সঙ্গে খা, ও খাবে না। ওই জন্য আমি কি করি, শাকগুলোকে একটু মানে গরম জলে হালকা আর কি ব্ল্যাঞ্চ করে ওইটা দিয়ে চাটনি বানাই, ওটার মধ্যে দই দিয়ে দিই, ওটার মধ্যে হয়তো একটু বাদাম দিয়ে দিই, ওটার মধ্যে একটু লেবু দিয়ে দিই। এবার চিল্লার সঙ্গে খা না, তুই কত খাবি, পালং শাক খাওয়া হয়ে যাচ্ছে, অন্য শাক খাওয়া হয়ে যাচ্ছে। আমি যেটা একটা আর কি উদাহরণ দিলাম, এরকম করে আর কি বদমাইশি করা না খানিকটা, যে ওদের একটু গুলি বানিয়ে খাওয়ানো। এখন বড় হয়ে গেছে, সবই জানে, কিন্তু ওটা অভ্যেস হয়ে গেছে খাওয়া, তো ওইভাবে খায় আর কি। আমি আবার আরেকটা মনে পড়ে গেল চাটনি শুনে, সেটা আমি এই রিসেন্টলি খেলাম, চমৎকার লেগেছে আমার। সেটা হচ্ছে কাঁচা আম আর কাঁচা বাদাম, সেটা একসঙ্গে বেটে চাটনি। এটা ভারী চমৎকার খেতে, আমি কখনো ভাবিনি যে দুটো কম্বিনেশন হতে পারে। এটা ভারী সুন্দর খেতে, একটা বাদামের ওই নাটি ফিলিংসটা আছে আর আমের টেস্টটা আছে। মানে আমটা একটু কম হতে হবে, বাদামটা একটু বেশি হতে হবে, তাহলে এটা খেতে খুব সুন্দর হবে। তো কাঁচা আম বাদাম দুটোই খুব চমৎকার পুষ্টিকর খাদ্য, দুটোকে বেটে সুন্দর চাটনি হয়। আমি এটা রিসেন্টলি খেলাম সাউথ ইন্ডিয়া, খুব ভালো লাগলো, আমি রেসিপিটা জন্য জেনে নিই। বলুন। গুড ইভিনিং, সবাইকে ধন্যবাদ। এতক্ষণ আপনারা শুনছিলেন, হ্যাঁ আপনারা শুনছিলেন সবার কথা। তবে আমি যে কথাগুলো বলবো, এটা কিন্তু আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে যা হয়েছে সেটাই আমি আপনাদেরকে বলছি। আমার অ্যাট প্রেজেন্ট বয়স হচ্ছে 77। আমি রিটায়ার করেছি, 16 বছর হয়ে গেছে। রিটায়ারমেন্টের পরে আমি আরও চাকরিও করেছি। আমি স্টেট ব্যাংকে ছিলাম, চাকরি করে থার্ড ইনিংসে আমি মোটামুটি মেডিকেল সায়েন্সটা বোঝার চেষ্টা করলাম। কেন? আমি দেখলাম যে মানুষের ওয়েলথ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে স্বাস্থ্য। আপনার লক্ষ টাকা থাকুক, কোটি টাকা থাকুক, আপনার যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে কিন্তু সব শেষ, সেখানেই আপনার সব শেষ। সুতরাং ওইটাকে চিন্তা করে আমি স্বাস্থ্যর দিকে নজর দিলাম। তা এখন স্বাস্থ্যের দিকে নজর দিতে গেলে স্বাস্থ্যটাকে জানতে হবে, শরীরটাকে জানতে হবে। তা আমি কতগুলো মানে বেসরকারি কতগুলো ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, আমি প্রথম কি দিলাম, ফিজিওথেরাপি কোর্স একটা করলাম, তারপরে যোগা ন্যাচারোপ্যাথির একটা কোর্স করলাম, তারপরে আমি মৌরিগ্রাম যে ডক্টর দেবাশিস বক্সি স্যার, ওনার ওখানে গিয়ে আকুপ্রেশারের উপর ট্রেনিং করলাম 1 বছর। তারপর আমার ওখান থেকে আমি ন্যাচারোপ্যাথি এবং যোগার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা কোর্স করলাম 1 বছর, সেখানে পরীক্ষা দিয়ে পাশ করে রেজিস্ট্রেশন নিয়েছি। কিন্তু এর মধ্য দিয়ে আমার যা অভিজ্ঞতা হয়েছে, এবং আমি ধরুন যখন রিটায়ার করি আমি অন্তত 3-4টা ওষুধ খেতাম, মেডিসিন খেতাম, এবং অ্যালোপ্যাথি মেডিসিন আমি এখন রিডিউস করে একটা মেডিসিনে নিয়ে এসেছি, সেটা হলো অনলি প্রেশারের মেডিসিন।
প্রেশারটাকে আমি এখনও কন্ট্রোল করতে পারিনি আমার এই সিস্টেমের মধ্য দিয়ে। এখন বলতে গেলে কিভাবে আপনি হঠাৎ করে তো মানুষের ডাক্তার বলেছে ওষুধ খেতে আমি খাবো না, হবে না তো। আপনাকে না খেলে তার অল্টারনেটিভ কিছু খুঁজতে হবে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং সেটা করে আমি এই এলিমিনেশন অফ ড্রাগ করেছি। এবং আমি আপনাদের খুব গর্বের সঙ্গে বলছি, লাস্ট 5 ইয়ার্স আমি কোনো ডক্টর কনসালটেশন করিনি, করতে হয়নি, করিনি মানে জোর করে নয়, কেন আমার অসুখই হচ্ছে না, আমি যাবো কেন ডাক্তারের কাছে। শুধু মেডিসিনটাকে বছরে একবার করে একদম কার্ডিওলজিস্ট রিভিউ করে মেডিসিনটাকে খালি কন্টিনিউ করছি। এখন তাহলে কি করে আমার এই পরিবর্তনটা এলো, কি করে আমি এই চেঞ্জগুলো করতে পারলাম, সেই সম্বন্ধে আপনাদের একটু বলছি। একটা জিনিস মনে রাখবেন, ডায়েট ইজ দ্য মেডিসিন ফর হিউম্যান বিং। ডায়েটটাই আপনার মেডিসিন, কিন্তু যদি আপনি প্রপার ডায়েট করতে পারেন আপনাকে অল্টারনেটিভ কোনো রকম মেডিসিন খেতে হবে না, আপনি পুরো সুস্থ থাকতে পারবেন, এবং এটা আমার গ্যারান্টি। এবং আমি নিজের জীবনে সেটা দেখেছি কীভাবে। যেমন আমি আপনাদের বলি, আমার খাবারে আমার এ নিয়ে আমি এবং আমার ওয়াইফ দুজনে আমরা থাকি, আমার 2 ছেলে বিদেশে থাকে, সুতরাং আমি আর ওয়াইফ। কিন্তু আমার খাবারের টেবিলে যদি খাবারগুলো দেখেন আর ওয়াইফের যদি খাবারগুলো দেখেন, কন্ট্রাস্ট। আমি খাচ্ছি, তার কন্ট্রাস্ট জিনিস উনি খাচ্ছেন। কিছুতেই ওনাকে কনভার্ট করতে পারছি না। অনেকটা কনভার্ট হয়েছে কিন্তু এখনও কনভার্সন হয়নি। যেটা বললেন অনেকে টেস্ট বাগ, এখন আমার যে জিহ্বা তার যে বাগ, বয়েল খাবার তৈরি হয়ে যায়, আর ডাল একটু তৈরি করে দিল, তার জন্য থাকে, আমার জন্যও থাকে। সুতরাং এই হচ্ছে আমাদের খাবার। এবং রুটি, আমি বাজরার রুটি খাবো, আমি মিলেটের রুটি নিজে তৈরি করে খাবো, সে খাবে গমের আটায়। শুধু গম না, সে তার ওই রিফাইন্ড গম যেটা হচ্ছে প্যাকেট গম, মানে আটা, সেটাই খাবে। মানে নর্মাল যেটা ভুসি যার মধ্যে গ্রেনস থাকবে সেটাও খাবে না। তাহলে দেখুন এই কন্ট্রাস্টে আমার নিজস্ব ইয়েতে আমি মানে করে নিচ্ছি, তাতে কি হচ্ছে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, ফাস্টিং হচ্ছে একটা বিরাট মেডিসিন শরীরের। আমি সপ্তাহে অন্তত 30 থেকে 36 ঘন্টা ফাস্টিং করি, শুধু জলের উপর থাকি, ওয়াটার ফাস্টিং, খুব পিওর ওয়াটারের উপর থাকি। প্রথমে অসুবিধা হতো, প্রথমে একদিন ছিলাম মানে 12 ঘন্টা, তারপরে সেটাকে 20 ঘন্টা, তারপরে 24 ঘন্টা, তারপরে 30 ঘন্টা। আপনি যদি ফাস্টিং করতে পারেন সেটা আপনার শরীরটাকে পুরো অরিজিনাল ফর্মে নিয়ে চলে যাবে। কেন আমি বলি, আমাদের শরীরের মধ্যে যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো কিন্তু প্রতিনিয়ত সবসময় নিউ সেল ডেভেলপ করছে, ওল্ড সেল মরে যাচ্ছে। এটা হচ্ছে হিউম্যান বডির সিস্টেম। এখন যে সেলগুলো তৈরি হয়, সেই তৈরি হওয়ার সময় কিন্তু অনেক সময় মিউটেটেড হয়ে যায়, অর্থাৎ বাজে সেল তৈরি হয়ে যায়। সেই সেলগুলো কিন্তু শরীর থেকে বেরোতে পারে না। তো শরীর থেকে যদি বেরোতে না পারে সেগুলো কোথায় থাকবে? আপনারা যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন, কম্পিউটার জানেন, কম্পিউটারে একটা রিসাইকেল বিন রয়েছে, সেখানে গিয়ে সমস্ত গার্বেজগুলো ফেলে দেওয়া। আমাদের শরীরেও কিন্তু সেই রকম সিস্টেম রয়েছে ব্রেনে, প্রত্যেকটা সেলে আমাদের যত রকম গার্বেজ তৈরি হবে সেল, সেই সেলগুলো আলটিমেটলি আমাদের গার্বেজে দিয়ে সেগুলো জমা হবে। সুতরাং সেই গার্বেজকে ক্লিয়ারেন্স করতে গেলে আপনার ফাস্টিং করতে হবে। যদি ফাস্টিং করতে পারেন, একাদশীতে যেরকম করে আমাদের পূর্বপুরুষরা করে গেছে, তাহলে দেখবেন আপনি অনেক সুস্থ থাকতে পারবেন। আর আপনাকে যেটা বললেন যে ফিশ মানে হোয়াইট হচ্ছে পয়জন, ওই যেটা বলেছে সেটাকে অ্যাভয়েড করতে হবে যতটা মিনিমাম। সুগার আমার বাড়িতে ঢোকে না, আমি কারো বাড়িতে দেখা করতে গেলে এখন কোনো সুইটস আমি দিই না, অনলি ফ্রুটস নিয়ে তাদের বাড়িতে যাই। এবং আমার বাড়িতে কেউ মিষ্টি নিয়ে আসে, আমি বলি না, মিষ্টি ফেরত নিতে হবে, কেন মিষ্টি আমি খাবো না, তাহলে মিষ্টিগুলো কী হবে, ওয়েস্টেজ হবে। সুতরাং এইটাকে যদি মিনিমাম কতগুলো প্রিন্সিপাল যদি আপনি ফলো করতে পারেন, তাহলে দেখবেন আপনি সুস্থ থাকবেন। ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে না, আপনি নিজের শরীর, আপনার নিজের শরীরই আপনাকে সুস্থতায় বজায় রাখবে। ঠিক আছে, সময় অল্প, এই বলে আমি মানে সমাপ্ত করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, আমরা শেষ করবো আস্তে আস্তে 10-15 মিনিটের মধ্যে। বক্তব্য অনেকে রাখলেন, অনেক স্মৃতিচারণ শুনলাম, অনেক ইন্টারেস্টিং তথ্য আমাদের উঠে এলো। একটা হচ্ছে আমরা একটু দেখি শেষ 10-15 মিনিট যদি
কারোর কোনো প্রশ্ন থাকে, অনেক সময় অনেক কিছু কনফিউশন থাকে না খাবার নিয়ে, স্বাস্থ্য নিয়ে, সব কিছুর উত্তর দেওয়া যাবে এরকম নয়, কিন্তু যদি কারোর কিছু প্রশ্ন থাকে, এখানে অনেকে আছেন, ডাক্তারবাবুরাও আছেন অনেকে, যদি খাদ্য স্বাস্থ্য এই বিষয়গুলো নিয়ে কোনো প্রশ্ন থাকে, মানে ডাক্তারি প্রেসক্রিপশন দেওয়া যাবে না, কিন্তু মতামত কিছু দেওয়া যেতে পারে। যদি এরকম কার কিছু মনে হয় সেটা বলতে পারেন, আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার। কারণ আমি জানি অনেক কনফিউশন নানা সময় নানা লোকের কাছে থাকে। যদি কারোর কিছু মনে হচ্ছে যে ডায়েট নিয়ে বা খাদ্য নিয়ে কোনো প্রশ্ন আছে, একটা জিনিস আপনারা ততক্ষণ ভাবুন, আমি একটা জিনিস একটু বলে দিই। মানে এখন বর্তমান যেভাবে, মানে সারা পৃথিবীতে যেভাবে এই ডায়েট বিষয়টাকে দেখা হচ্ছে, সেটা বলা হচ্ছে 10 ফুড গ্রুপস, 10টা ফুড গ্রুপ খেতে বলা হয়। মানে সুষম খাদ্য মানে 10টার মধ্যে 5-6টা খাওয়া উচিত প্রতিদিন। সেই 10টা একটু মনে রাখুন, খুব সিম্পল, মনে রাখা খুব কঠিন নয়। সেইগুলো যদি মনে রাখেন তাহলে ডায়েটটা প্ল্যান করা অনেক সহজ হবে, খুব কঠিন জিনিস নয় ডায়েট প্ল্যান করা। প্রথমটা হচ্ছে সিরিয়ালস অ্যান্ড টিউবার্স, মানে তার মধ্যে